মোদির যে আমেরিকা সফর যেটা ছিল, এটা একদম সিরিয়াসলি আ বা তাদের ডিপ্লোমেসিকে আন্ডারমাইন করেছে। কারণ নরমালি যেটা হয় একটা দেশের প্রধানমন্ত্রী লেভেলের কেউ যদি আরেকটা দেশে ভ্রমণ করে, যেমন মনে করেন আমাদের দেশ থেকে যদি কোনো এর আগে আ ভারতে যায়, ভারত থেকে কেউ আসে, এই সময় দেখবেন সীমান্তে হুম, তার হত্যাটা হয় না। মানে চেষ্টা করে তারা এই হুম, এই সময় একটা আ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট রাখার জন্য। কিন্তু আমরা দেখলাম যখন মোদি আ ট্রাম্পের সাথে আ ট্রাম্পের সাথে অ ব মিটিং করতেছে, তখনই তাদের একটা প্লেন ভর্তি ভারতীয় অবৈধ আম আ ইমিগ্রেশন ই ই আ অবৈধ মানে আ অভিবাসীকে তারা হাতকড়া এবং পায়ের মধ্যে কড়া বেঁধে আম গুজরাটে বা somewhere অমৃতসর না কোথায় আমি দেখলাম প্লেনটা বা ইন্ডিয়াতে ল্যান্ড করেছে। হুম, মানে এটাই বোঝা যাচ্ছে তারা এটাকে কোনো ইম্পোর্টেন্সই দেয়নি। আর ১ম আমি যেটা বলব যে এইটার শুরু আমি করব ধানমন্ডি ৩২ নম্বরে যে ধ্বংসযজ্ঞ যেটা হয়েছে, যেটাকে আমি ১ম এই বলি আমি পূর্ণ সমর্থন করি। পূর্ণ সমর্থন করি এবং হুম, এটা যখন আমি সমর্থন দিয়েছি, আমাকে একটা গ্রুপ কনভিন্স করার চেষ্টা করতেছে যে আমার এই কাজটা, এই দলকে সাপোর্ট দেওয়াটা প্যাট্রিয়টিক হচ্ছে না। কি জন্য হচ্ছে না? কারণ অলরেডি মোদি কিছুদিন পরে প্রেসিডেন্টের সাথে দেখা করবে। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের যোগাযোগ তারা অলরেডি কনভিন্স করে ফেলেছে যে তারা এই আ কি বলে? এই ধানমন্ডি হুম, ৩২ নাম্বার একটা ঐতিহাসিক ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের মধ্যে ইসলামিক ফান্ডামেন্টালিজম রেইজ করেছে এবং এর সাথে হচ্ছে হুম, অ পরবর্তীতে যে আ আমাদের বইমেলাতে যে ছোট্ট একটা ইনসিডেন্ট হয়েছে এটা মিলা। আমি মানে যারা আমাকে কনভিন্স করার চেষ্টা করলো তাদেরকে আমি বললাম যে, এইটা যদি ইউরোপ এবং আমেরিকা যদি এটাকে সিরিয়াসলি নেয় তাহলে কিছু করার নাই। বাট আমি মনে করি যে তারা এই আ কিছুদিন আগে এই হাসিনা সরকার যে প্রায় ২,০০০ লোকজনকে পুলিশের মাধ্যমে বিভিন্নভাবে যে হত্যা করেছে, এই স্মৃতিটা তাদের এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা না। এবং আমি মনে করি না যে হুম, এই আ এটা দিয়েই তাদেরকে কনভিন্স করে ফেলবে। অ্যাকচুয়ালি এটা ছিল তাদের একটা বয়ান তৈরি। এবং পরবর্তীতে আমরা জানি যে ই আম আ মোদি এই ২ টা হাতিয়ার নিয়ে মানে ইয়ার কাছে যাবে। আ বা ট্রাম্পের কাছে ট্রাম্পের যাবে কাছে। যে বাংলাদেশে ইসলামিক ফান্ডামেন্টাল রেইজ হুম, করবে। বাট এই একই দিনে যেটা হলো একদিন আয়নাঘর পরিদর্শন করলেন আমাদের প্রধান উপদেষ্টা এবং একই দিনে আ জাতিসংঘের যে রিপোর্ট যেটা মানবাধিকার কমিশনের রিপোর্ট এটা মানে আউট হলো। এবং এটা অ্যাকচুয়ালি ভারতীয় ডিপ্লোমেসিকে একদম মানে একদম টেইলে নিয়ে চলে গেছে। মানে তখন আর তাদের এই কথাবার্তার অ্যাকচুয়ালি কোনো ভিত্তিই ছিল না। পরবর্তীতে আমরা দেখেছি যে ট্রাম্পের সাথে যে ইন্টারভিউটা হয়েছে যেটা বা প্রেস ব্রিফিং হয়েছে। এখানে কিছু আ ডেইলি ইভেন ডেইলি স্টারের মতো কিছু সংবাদপত্র এবং কিছু সুশীল এটাকে দেওয়ার চেষ্টা করতেছে যে আ ভারতকে আবার ইট ইস আই আ কি বলে যেটা ট্রাম্প বলেছে আ আই পুট ইট ইন ভারতকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব বাংলাদেশের। ভারতকে হ্যাঁ, বা নরেন্দ্র মোদিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাইম বাংলাদেশ। মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাট এটা হচ্ছে গুগল ট্রান্সলেশন করে ফেলেছে তারা। বাট অন গ্রাউন্ড এ যে জিনিসটা হয়েছে ওদের পিছনে তো আসলেই ছিল ট্রান্সলেটররা ছিল। হুম, এটা যখন আ দায়িত্ব দেওয়া হয়েছে এটা যে তাকে অ্যাকচুয়ালি মশকারা করা হয়েছে। ট্রাম্প যে তাকে মশকারা করে এই কথাটা বলেছে, এটা বোঝার সাথেই মোদি তখন বলল কি সাথে, ইউক্রেন প্রসঙ্গে চলে গেল। আমি এখানে বলতে হুম, চাই এই যে আমরা সবাই জানি 9/11 এর পরে আমেরিকা নাকি ভারতকে বর্গা দিয়ে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন। সো আমরা হুম, ওই সময়ে কখনো কি দেখেছি আমেরিকান কোন প্রশাসনের কোন ব্যক্তি প্রেসিডেন্ট বা তাদের আম আ বিদেশ মন্ত্রী বা বিদেশ সচিব কেউ কি কখনো বলেছে যে আমরা এখন আমেরিকা ভারতের মাধ্যমে বাংলাদেশকে তো এটা মৌখিকভাবে হয় নাই। এটা আড়ালে আবডালে হয়েছে। আমরা এই জিনিসটা বিভিন্ন সময় বিভিন্ন কর্তৃপক্ষ, প্রেসিডেন্ট এই ধরনের বক্তব্য এবং অন গ্রাউন্ড পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা বের করেছি যে আসলে ভারতের চোখে আমাদেরকে দেখার চেষ্টা করছে। যেটার ফায়দা নিয়েছিল ভারত এবং এটা আমেরিকা বুঝতে পেরে তাদেরকে এখান থেকে উইথড্র করে দিয়েছে পরবর্তীতে। কারণ তারা ভারতের মাধ্যমে বাংলাদেশকে কন্ট্রোল করতে পারতেছিল না। সো এটা যেকোনো পরিস্থিতিতেই বোঝা যাচ্ছে যে মানে যে জিনিসটা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্রে আ আন্তর্জাতিক মিডিয়াতে আ ট্রাম্পের মতো একজন ক্ষমতাশালী প্রেসিডেন্ট বলবে যে, "আমি বাংলাদেশের দায়িত্ব ইয়াতে দিয়েছি" এটা অ্যাবসার্ড। এটা সবাই বুঝে কিন্তু যেটা হয়েছে হচ্ছে আ ভারতীয় ডিপ্লোমেসি এখন অ্যাকচুয়ালি আ জাস্ট যেটাকে বলা হচ্ছে তলানিতে। আপনি যদি দেখেন যে ভারতের বাংলাদেশে
ভারতের যতগুলো প্রতিবেশী আছে প্রতিটা দেশের সাথে তার সম্পর্ক খারাপ, তারা নিজেরাই তৈরি করেছে। করার পরে একমাত্র ছিল হচ্ছে ভারতীয় বাংলাদেশী গভর্নমেন্ট, হাসিনা গভর্নমেন্টের সাথে তাদের খাতির ছিল। যেটা ফাইনালি ৫ই আগস্ট একদম ফিনিশ হয়ে গেছে। সো এটা হয়ে যাওয়ার পরে তাদের উচিত ছিল তাদের এই ফরেন পলিসিটা এই মানে আমি বলবো ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই ধরনের ডিপ্লোম্যাটিক ডিজাস্টার তারা এখনো ফেস করে নাই। এবং এই ফেস করার পরে যেটা নরমালি করতে হয় সেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। কিন্তু ভারত তার ভুল থেকে শিক্ষা গ্রহণ করতেছে না। ক্রমাগত তাদের মিডিয়া এবং অন্যান্য আ যে সমস্ত আ বা বুদ্ধিজীবী আছে তাদেরকে বাংলাদেশের সিচুয়েশনকে অপব্যাখ্যা এবং বাংলাদেশে এটা একটা ইসলামিক রিভলিউশন হচ্ছে এই বয়ানটা খাওয়ানোর চেষ্টা করতেছে। বাট এটা আমেরিকা থেকে শুরু করে এখন পর্যন্ত ওয়েস্ট কেউ এই ভারতের এই বয়ান খাচ্ছে না। এটা এখন এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যে তার ইন্টারভিউ হয়েছে এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে। সো আমি বলব ইট ইস এ ডিজাস্টার ফর ইন্ডিয়ান ডিপ্লোমেসি। থ্যাংক ইউ। জি, জি। আমি আরেকটু আসি যে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই যে মিটিং এর পর যেই ব্রিফিং করেছিল ভারতের আ জি। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বলেছিলেন যে বাংলাদেশের সাথে কাজ করতে চাই। তারা চাচ্ছে বাংলাদেশের পরিস্থিতিটা এমন দিকে এগিয়ে আসুক যেন বাংলাদেশের সাথে গঠনমূলক এবং স্থিতিশীল উপায়ে সম্পর্ক বজায় রাখে। তো ভারত কি তাদের অবস্থান থেকে ফিরে এসেছে নাকি এইটা তাদের নতুন কোনো কূটকৌশল হতে পারে বাংলাদেশকে নিয়ে? শোনেন এটার বিষয়ে আমি একটা পত্রিকার জনকণ্ঠের মধ্যে একটা দেখলাম যে আ শেষ পর্যন্ত তারা এখন সুর নরম করেছে এরকম টাইপ একটা বোধহয় আমি পড়লাম। জি, বাট আমার ধারণা হুম, হচ্ছে ভারতের সাথে এখন পর্যন্ত যত ডিপ্লোমেসি আছে তারা তো ওই যে চাণক্যের আ অর্থশাস্ত্র থেকে তাদের মানে পররাষ্ট্রনীতি সেট করে। বাট এখন পর্যন্ত আমি যেটা মনে করি আ ভারত সুর নরম করে আমাদের সাথে এসছে এটা আমি মেনে নিব না। আমি মনে করি যে তারা সবসময় সুযোগের অপেক্ষায় থাকবে। এখন যেহেতু তারা একটু দুর্বল আছে, সো তারা এখন একটু সুর নরম করতেছে। কিন্তু সিচুয়েশন যখন গেইন করে ফেলবে এবং আমরা যদি তাদেরকে গেইন করার সুযোগ দেই আমাদের ডিপ্লোমেসি, এখন সো ফার আমি যেটা দেখেছি সেটা আমার কাছে মনে হচ্ছে যে ভারত অ্যাকচুয়ালি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যেটাই বলি তাদের ডিপ্লোমেসিতে তারা আনকমফোর্টেবল। তারা প্রফেসর ইউনূস সরকারকে ভালোভাবে ম্যানেজ করতে পারতেছে না। তাদের ফেভারে তারা যেটা করে সবসময় আম আ আ আমি একটা প্লেন কথা বলি যে আমাদের মধ্যে আমরা যখনই কোনো এই যে আপনি খেয়াল করে দেখবেন যে য য আসিফ নজরুল আ যিনি আইন উপদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন যে, বিদেশের সাথে যতগুলো চুক্তি হয়েছে সবগুলো পাবলিক করবে। কিন্তু এখনো কিন্তু করে নাই। এখনো কিন্তু করে হুম, নাই। তার কারণটা হচ্ছে ভারতের এখন পর্যন্ত প্রভাব আমাদের মধ্যে আছে। সো তারপরেও তারা কমফোর্টেবল না। এই কারণেই প্রফেসর ইউনূসের সাথে আ আ বিভিন্ন ক্ষেত্রে তার শত্রুতা এবং তাদের সরকারকে সবসময় ডিসক্রেডিট দেওয়ার চেষ্টা করতেছে এবং তার আ আওয়ামী আ লেসপেন্সারদের মাধ্যমে তার এগেইনস্ট এ প্রপাগান্ডা করতেছে। বাট আমি মনে করি যে এই সরকার আ বর্তমানে ভারতের সাথে যে ডিপ্লোমেসিটা করতেছে তা ভালো করতেছে। বাট তারপরেও এই আ এই যে চুক্তিগুলো আছে এগুলো যদি প্রকাশ করে তাহলে বাংলাদেশের জনগণ আরো সরকারের পক্ষে দাঁড়াবে এবং সরকারকে শক্তি যোগাবে ওগুলা ফাইট করার জন্য। বাট আমি মনে করি আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ডিপ্লোমেসিকে এক ফোঁটা বিশ্বাস করি না। আমি মনে করি আমাদের সবসময় তাদের যেকোনো নরম গরম যেকোনো পরিস্থিতি আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। জি।